আমার কথা আল্লাহ হলো যে সরকার যে একটা জুলাই ফাউন্ডেশন তৈরি করলো, এই জুলাই ফাউন্ডেশন শেষ পর্যন্ত মার খেলো। জুলাই ফাউন্ডেশন বলে আর কিছু রইল না। তারপরে সরকার কিসে হাত দিল? গণভবনকে সরকার একটা জাদুঘর বানাবে, জুলাই স্মৃতি জাদুঘর। এবং ওটার জন্য অলিখিত, মানে এটা মানে কোনো ওপেন টেন্ডার না, একজনের দায়িত্ব দিয়ে দিল 117 কোটি টাকা দিয়ে এই জাদুঘরটা বানানো হবে। মানে একটা মানুষের জীবন, একটা অসুস্থ মানুষ বিছানা পড়ে আছে, তার ট্রিটমেন্টের থেকে 117 কোটি টাকা ব্যয় করে একটা জাদুঘর বানানোটা কি খুব বেশি জরুরি? আসলে এটার দুইটা দিক আছে। আমি মনে করি যে 117 কোটি টাকা দিয়ে একটা জাদুঘর, আমি আগেই বলেছি যে বাংলাদেশের এখনকার ফিনান্সিয়াল যে কন্ডিশন, তাতে এক জায়গার টাকা আরেক জায়গায় না ব্যবহার করার খুব বেশি দরকার নেই। যদি চিকিৎসাটা করে, চিকিৎসার বিষয়টা তো অনেক আগে থেকে শুরু। একদম শেখ হাসিনা যেদিন বাংলাদেশ ছেড়ে চলে গেলেন, পালিয়ে গেলেন 5ই আগস্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস 8ই আগস্ট শপথ নিলেন। 10ই আগস্ট থেকে তো একটা সুন্দর করে তালিকা করে 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 তখন টাকার বিষয়টা কিন্তু আসলে চিকিৎসার ক্ষেত্রে টাকার বিষয়টা কোনো বড় কোনো সমস্যা নাই। এটা 117 কোটি লাগতো না 500 কোটি লাগতো, এটা সমস্যা হওয়ার কথা না। কারণ এই মানুষগুলোর চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের জনগণও কিন্তু সহানুভূতিশীল, কারণ তারা জানে যে এই লোকগুলো কেন আহত হয়েছে। ফলে তাদের চিকিৎসা যদি সরকার প্রয়োজনীয় অর্থ ব্যয় করত, তাতে জনগণ কিন্তু না করতো না। এখন একটা জাদুঘর হচ্ছে, আমি বলবো না যে জাদুঘরটা অপ্রয়োজনীয়, কিন্তু যে জায়গায় করা হচ্ছে এবং যে ব্যাপকভাবে করা হচ্ছে, আমি এটা নিয়েও একটু ভিন্ন সময় বলার চেষ্টা করেছি যে এত বড় একটা জাদুঘর ঢাকা শহরে এফোর্ড করার মতো নাগরিক কিনা আমরা। কারণ দেখেন, শাহবাগের একদম একদম ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগ, সেখানে জাতীয় জাদুঘর, সে জাতীয় জাদুঘরে সপ্তাহে কয়জন দর্শক যান? সেখানে তো একদম 500 1000 বছর আগের অনেক স্মারক রয়েছে, সেটাই দেখতে যায় না। তাহলে এই যে গণভবনের যে জাদুঘরটা হচ্ছে, সেখানে আপনি কি রাখবেন যেটা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে? একটা অপ্রয়োজনীয় প্রজেক্ট আমি মনে করি। তারপরও একটা স্মৃতি ধরে রাখার একটা বিষয় ছিল, সেটা একটা গণভবনের একাংশে করা যেত। আমি দু এক সময় ওই রাস্তা দিয়ে যখন যাতায়াত করি, তখন আমি দেখেছি যে সেটার সংস্কার কাজ চলছে। আমি বিভিন্ন সময় ফেসবুক পোস্টে লিখেছি যে গণভবনের যে দেয়ালগুলো, যেগুলো জনগণ আক্রোশ বশত ভেঙে ফেলেছিল, অভ্যুত্থানের স্মারক হিসেবে সেই দেয়ালগুলো ওইভাবে রাখতে হবে। এটা আমি বলেছি যে আপনারা যদি দেয়ালগুলো যদি আপনার পলেস্তারা করে দেন, দেয়ালগুলো যদি নির্মাণ করে ফেলেন, তাহলে কিন্তু এখানে জনতার যে ক্ষোভটা, জনতার যে আক্রোশ, জনতার যে মহারোষ, সেটা কিন্তু ওভাবে মানুষের কাছে ফুটে উঠবে না। ভবিষ্যতে মানুষ কিন্তু জানবে না যে এখানে আসলে কি হয়েছিল। সেজন্য আমি বিভিন্ন সময় বলেছি যে জাদুঘর করেন আর যাই করেন, দেয়ালে সংস্কার করবেন না, দেয়ালটা ওইভাবে রাখতে হবে। দেয়ালটা ভাঙা রাখতে হবে, ভাঙা দেয়াল দেখে যেন মানুষ ওখান থেকে যাতায়াতের সময় যেন বুঝতে পারে যেখানে এটা বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী থাকতো এবং বাংলাদেশের জনগণ সেটা ভেঙে ফেলেছিল। এখন ওখানে ওইটা যদি দেয়ালে যদি সংস্কার করে ফেলা হয়, কোনো স্মারক থাকবে না। ভিতরে আপনি কোথাকার কে শহীদ হয়েছিল তার কাপড় আপনি এনে রাখলেন, তার স্মারক রাখলেন, এগুলোর প্রতি মানুষ, এগুলো তো ঢুকতে হবে, দেখতে হবে। আমি মনে করি লক্ষ লক্ষ মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন যায়, বামে তাকালেই, ওদিক থেকে গাবতলী মিরপুর থেকে আসতে বামে তাকালেই এটা চোখে পড়ে, আবার যাওয়ার সময় ডানে তাকালেই চোখে পড়ে। এটাকে অক্ষত রাখতে হবে, যেভাবে ভাঙা আছে সেভাবে ভাঙা রাখতে হবে। ভিতর থেকে বা বাইরে থেকে একটা প্রোটেকশনের সিস্টেম করা যায়, কিন্তু এটাকে কি করা যাবে না। জানি না তারা কি করবেন। 117 কোটি টাকা পাইছেন, টাকাটাকে তো কিছুটা খরচও দেখাইতে হবে। আর খরচের একটা প্রধান খাত হচ্ছে একটু নির্মাণ করলে খরচটা দেখাইতে সুবিধা হয়। কিন্তু কথা হলো যে টাকাগুলো তো আলটিমেটলি দিন শেষে আমাদের জনগণের। আমরা আমাদের ট্যাক্সের টাকায় আমার জুলাই আন্দোলনে আহত 10 জনের চিকিৎসা যদি হতো, 20 জনের চিকিৎসা যদি হতো, 10,000-এর চিকিৎসা যদি হতো, সেটা মেনে নেওয়া যেত। কারণ হলো যে কলোনিয়াস যে মানে সপ্তম আশ্চর্যের একটা রয়েছে, সেটা তো সে ভাঙাচোরা, সেটার জন্য সেটা বিখ্যাত। এবং এই যে জাদুঘর যেটা বানাবে, এটা ভাঙচুর করা হয়েছে, এটাই মানুষ দেখতে যেত যে আসলে এখানে কি ছিল। ওখানে আমাদের মানুষ বলে ফ্যাসিস্ট সরকার, আমি আসলে বলি যে আসলে এরা বুঝেও না যে ফ্যাসিজম আসলে কি। ফ্যাসিস্ট সিম্পল একটা জিনিস, চুরি করা, দস্যুতা করা, এটা করা। এটা হলো একটা মাফিয়া গভর্নমেন্ট, মাফিয়া সরকার। এই মাফিয়া সরকার সে কিভাবে জীবনযাপন করতো, তার লাইফ কিভাবে সে লিভ করেছে, এই জায়গাটাতে সে কিভাবে মানে তার জীবন ধারণ করেছে রানীর মতো,
কারণ পৃথিবীতে 7 জন স্বৈরচারী নারীর মধ্যে তিনি একজন। ইতিহাস এটা সাক্ষী একদিন দিবে। তো এইটাকে তো আমার মানে পুনর্ভাবে রিনির্মাণ করে মানুষের মাঝে এটা দেখানোর মতো কিছু নাই। তো এই জিনিসটাও যে আমাদের সরকার বুঝলো না যে এটা আসলে আমি কি করছি, বরঞ্চ এই টাকাটা জুলাই ফাউন্ডেশন, যদিও জুলাই ফাউন্ডেশন আসলে কতটা কি কাজ করেছে আমরা জানি না। যাক, জুলাই দিয়ে অনেকক্ষণ কথা হলো। এখন প্রশ্ন হলো, ফেব্রুয়ারিতে ইলেকশন কল করলেন, আজকে ইলেকশনের আগে আর একটু যাই। 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না। আমরা দেশের জনগণ কিন্তু দেশটাকে ধরে রেখেছি। দেশে যত যাই হোক না কেন মব সৃষ্টি হয়নি। 8 তারিখে সরকার ক্ষমতায় বসলেন, আমরা বিশাল আয়োজন করে তাদেরকে ক্ষমতায় বসালাম। 8 তারিখের পর থেকে দেশে মব ভায়োলেন্স কিংবা মব কালচার যেটাই বলি এতটা বৃদ্ধি পেল, মানে সরকার কতটা কর্মহীন হলে বা কর্মদক্ষতাহীন হলে এরকম ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, এটা অনেকে এই বিষয়টা নিয়ে কথা বলছেন। এখন কিছু কিছু ঘটনা আমরা যেটা দেখেছি যে এগুলো সরকারের পক্ষ থেকে একরকম সাফাই গাওয়ারও চেষ্টা হয়েছে, মবকে একটা ডিফারেন্ট নাম দিয়ে এটাকে লঘু করার একটা চেষ্টা হয়েছে। এখন পাওয়ার হ্যাঁ, প্রেশার গ্রুপ এইরকম একটা নাম দেওয়া হয়েছে, প্রেশার গ্রুপ। তো কিছু কিছু ক্ষেত্রে অপরাধীকে ধরার জন্য জনতার সহায়তা এটা অন্যায় কিছু না। জনতা অপরাধীকে ধরে দিতে পারে, এটা আইনগত ভিত্তি আছে, জনগণ অপরাধীকে ধরাই দিতে পারে। এখন বাংলাদেশের যে খারাপ নির্বাচনগুলো হইলো তাতে তো নির্বাচন কমিশনারদের বা সিএসি তাদের ভূমিকা তো আর একদম ফেলে দেওয়ার মতো না, ক্ষমাযোগ্য না। তাদেরকে অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে সিএসি, সাবেক সিএসি কে এম নুরুল হুদা সাহেবকে যে আইনের কাঠগড়ায় আনার জন্য মানুষের যে একটা চেষ্টা ছিল, এই অংশটুকু ঠিক আছে, যে মানুষ জানছে যে ডক্টর নুরুল হুদা উত্তরার এই বাসাটায় আছে, তাকে ধরে দেওয়ার জন্য একটা চেষ্টা করেছে। কিন্তু মাঝখান দিয়ে যে ঘটনাগুলো ঘটলো এটা শুধু নুরুল হুদার প্রতি মানুষের সহানুভূতি বাড়ায় নাই, বরং যারা ফেসিস্ট পালিয়ে গেছে, যারা আসল নির্বাচনে খারাপের জন্য দায়ী, তাদের প্রতিও কিন্তু একরকম সহানুভূতির জায়গা তৈরি করেছে। কারণ মানুষ একটা তুলনার জায়গা পায় যে বাংলাদেশে এর আগে তো কখনো কোনো সিসি কে এভাবে হেনস্থ করা হয়নি। কারণ মানুষ কিন্তু ডেজিগনেশনটাকে মূল্যায়ন করে। একটা দেখেন, এই যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, দেখেন মানুষ কিন্তু বলে যে কোনো বিচারপতির হাতে কিন্তু হাত করা পড়ে নাই, ওনার হাতে হাত করা পড়েছে। মানে এমন একটা পরিস্থিতি এই সরকার সৃষ্টি করে ফেলেছে যে অপরাধের পরিচয় না, তার ব্যক্তি পরিচয়টা বড় হয়ে মানুষের সামনে আসতেছে। এবং সরকারও এমন ভাবে বিষয়টাকে প্লেস করে যেন একটা শোডাউন করে। একজন সাবেক চিফ জাস্টিসকে যখন আপনি কোর্টে উঠাবেন, সাবেক সিসি কে আপনি যখন কোর্টে উঠাবেন, আপনাকে সেই পরিমাণ ডিসিপ্লিন এবং সিকিউরিটির একটা ব্যবস্থা করতে হবে। এটা 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 কিন্তু করতে হবে, কারণ একটা রাষ্ট্র তো রে ভাই, এটারে তো আপনি এভাবে হালকা একটা ধাক্কা ধাক্কি করে একটা সিএসি কে, একটা প্রধান বিচারপতিকে কোর্টে উঠানোর কোনো প্রয়োজন পড়ে না। এটা সুন্দরভাবে এটা করা সম্ভব। আমরা দেখেছি তো পশ্চিমা বিশ্বে যে বিচার আচার হয়, সেখানে কিন্তু প্রতিবাদ হয়, আবার প্রবল সিকিউরিটির ভিতর দিয়ে কিন্তু বড় ধরনের আসামিদেরকে কিন্তু কোর্টে হাজির করা হয়। কিন্তু বাংলাদেশে মনে হচ্ছে কি যে পাইলেই একটা ঢিল ছোড়া সম্ভব, এরকম একটা সিকিউরিটির ব্যবস্থা করেছে। এটা সরকারের এই জায়গাগুলো একটু নজর দেওয়া দরকার। কিন্তু নজর না দিয়ে সরকার কেন কোনো কোনো ক্ষেত্রে আমার কেন যেন মনে হয় যে উস্কানিও দিচ্ছে, যে এটা এই ধরনের কার্যক্রম সরকার কিছুটা অ্যালাউ করতেছে। এই যে মব, এটা অ্যালাউ করা এটা ঠিক হয় নাই। এটা এই যে মবটা তৈরি হয়েছে বিভিন্ন সময়, এটার মাসুল হলো না, কথা হলো এই যে একজন বড় আমলা টামলা তাদেরকে ধরছে, তাদের উপর মব তৈরি হয়েছে, সেটা তো একটা জিনিস, ছোটখাটো বিষয়। এই যে গোয়ালন্দে, রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনাটা ঘটলো, কুমিল্লা যে ঘটনা ঘটলো, এগুলো এবার কে নিবে? কারণ এগুলো তো প্রকাশ্যে তারা 2 দিন মাইকিং করেছে, তারা বলেছে শুক্রবার দিন আমরা ওই মাজারে এই কাজ করব। মুরাদনগরের 5 দিন ধরে মনে হয় তারা ঘোষণা দিয়েছে যে দিন ওই জায়গায় ওই কাজ করব। তাহলে এই যে আমি জানান একটা অন্যায় কাজ করতে যাচ্ছি, ওখানে কি সরকার ছিল না?
সরকারের কোনো দায়িত্ব ছিল না, সরকারের কোনো ফোর্স ছিল না। সরকারের ফোর্স গেল, তো রুগী মরার পর ডাক্তার গেলে লাভটা কি? আপনি আপনি যেটা বললেন দেখেন, এটা ঠিক। একটা এই সরকার একটা ভাঙাচোরা রাষ্ট্র পাইছে এটা আমি বলবো না, কিছু কিছু ক্ষেত্রে ভাঙাচোরা প্রশাসন পাইছে। আপনি বলেছিলেন যে আমরা জনগণ 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সরকার ছিল না, তারপর জনগণ কিন্তু অনেক ধৈর্যের সাথে আমরা ছিলাম। তখন কিন্তু দু একটা ঘটনা বিভিন্ন জায়গায়, যশোরে একটা ঘটনা ঘটেছে, এরকম কয়েকটা ঘটনা তখন ঘটছে, কিন্তু ব্যাপকভাবে আওয়ামী লীগ চলে গেলে, ক্ষমতায় গেলে কি হবে, ডক্টর বিভিন্ন সময় তারা বিভিন্ন কথা বলেছেন। ওবায়দুল কাদের তো একদম মিলিয়ন মানে ফিগারের কথা বলেছিলেন। কিন্তু দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু দেশটাকে কি পরিমাণ স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছিল, যে 3 দিন ওই অর্থে কোনো সরকারই নেই, সচিবালয়টাই আসলে ওই অর্থে তখন খুলে নাই। শুধুমাত্র সামরিক বাহিনী আর পুলিশের কিছু কিছু অল্প, খুব বেশি পুলিশও ছিল না, থানাগুলো তো ছিল না। এখন সরকারের পক্ষ থেকে একটা কথা, এবং বিভিন্ন জন এটা স্বীকার করেন, যে পুলিশ ডিমোরালাইজড হয়ে গেছে। এখন পুলিশের ডিমোরালাইজড হওয়ার দায়িত্বটা মানুষ কেন নিবে, জনগণ কেন নিবে? পুলিশকে মোরালাইজড করার দায়িত্বটা কি জনগণের? তাহলে কি জনগণ আরেকবার থানা পুলিশে গিয়ে, পুলিশের কাছে গিয়ে আবার তাদেরকে এখন জনগণের গিয়ে ক্ষমা চেয়ে আসতে হবে, যে ভাই আমরা ভুল করছিলাম, আপনারা যা করছেন বলি করছেন আমাদেরকে, তারপর আপনাদের উপর পাবলিকের যে হিট করছে ঠিক হয়নি। এখন পুলিশের মোরালিটি আপনি কিভাবে ফিরে আনবেন? ফিরে আনতে হবে স্মার্টলি এটা হ্যান্ডেল করা। আলহামদুলিল্লাহ আমরা স্বাস্থ্যমন্ত্রীর মতো একজন স্বরাষ্ট্র উপদেষ্টাও পেয়েছি। তিনিও সব জায়গায় যান, ফান টান করে চলে আসেন, পুলিশের কলার ঠিক করে দেন, জামার কলার ঠিক করে দেন, কয় টাকা বেতন পায় তাই নিয়ে প্রশ্ন করেন। কিন্তু একজন সামরিক বাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, তার আচার আচরণে পুলিশের কতটুকু কি শেখার আছে? তিনি তো আজ পর্যন্ত সমস্ত পুলিশ বাহিনীর উদ্দেশ্যে কোনো বার্তাও দেন নাই, কোনো বার্তাও দেন নাই। তিনি বিভিন্ন থানা যান, কোনো জায়গায় কোনো একটা ঘটনা ঘটলে সেখানে দৌড়ে যান, পুলিশের সঙ্গে ফান টান করে মজা করে, আশপাশের লোকের সঙ্গে মজা টাজা করে উনি চলে আসেন। কিন্তু স্টেটম্যান সুলভ যে একটা আচরণ, একটা রাষ্ট্রোচিত একটা যে বিহেভিয়ার, সেটা কিন্তু উপদেষ্টার, স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে নাই। আমি বলছি না অন্য উপদেষ্টাদের মধ্যে আছে, সেটা আমি বলবো না, কারণ আসলে তো কারোর মধ্যেই নেই, কারোর মধ্যেই নাই। আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস যে হাইটের একটা লোক, যে হাইটের একটা লোক, এই ভদ্রলোক আমাদের যে পরিমাণ একটা আশার একটা বাতিঘর হিসেবে তিনি ছিলেন, কিন্তু এতটা উপেক্ষা তিনি জনগণকে করছেন, ভাই এই কথাটা আমার আসলে বলতে খারাপই লাগতেছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস দিন শেষে এটা প্রমাণিত হবে যে তিনি বাংলাদেশের মানুষকে উপেক্ষা করেছেন, অবজ্ঞা করেছেন আমি এটা বলবো না, উপেক্ষা করেছেন। আর বাংলাদেশ রাষ্ট্র নিয়ে তার চিন্তা কি, দর্শনটা কি, সেটাও কিন্তু স্পষ্ট না। জাতিসংঘেও গিয়ে তিনি বললেন কি 3-0 পৃথিবী করতে চাই। 3-0 পৃথিবীটা তো বাংলাদেশের মানে এটা সামর্থ্যের বাইরের একটা বিষয়। এটা নিয়ে আপনি একজন বিশ্ব নাগরিক হিসেবে আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু আগে আপনি বলেন যে বাংলাদেশটাকে আপনি কোন জায়গায় রেখে যেতে চান।